অবশেষে হোটেল রেস্তোরাঁর বাড়তি ভ্যাটের সিদ্ধান্ত থেকে পিছু হটল এনবিআর। আগের ৫% পুনর্বহাল, আজকালের মধ্যেই প্রজ্ঞাপন। ফ্ল্যাট উপহারের জেরে গণমাধ্যমের শিরোনামে টিউলিপ, পরিণতি পদত্যাগ। বাংলাদেশে ফের আলোচনায় সদ্য সাবেক মন্ত্রী এমপিদের দুর্নীতি। রাজধানী সহ বেশিরভাগ এলাকা আলো ঝলমল হলেও কুয়াশায় ঢাকা উত্তর জনপদ। বিপর্যস্ত জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এবং যুক্তরাষ্ট্রে ক্ষমতা প্রতিপত্তির গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিদায়ী ভাষণে বাইডেন। অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। অবশেষে হোটেল রেস্তোরাঁর খাবারে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে আগের ৫% ভ্যাটই কার্যকর থাকছে। হোটেল রেস্তোরাঁ মালিকদের আন্দোলনের মুখে এমন সিদ্ধান্ত বলে জানালেন এনবিআরের মূসক আইন বিধি সচিব ব্যারিস্টার বদিউজ্জামান মুন্সী। আর এই সিদ্ধান্তে স্বস্তির কথা জানিয়েছেন হোটেল মালিক কর্মচারীরা। মাহবুব হাসান রিপনকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের প্রতিবেদন। অর্থনীতির টানাপোড়েন কাটাতে শতাধিক পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট আরোপের প্রজ্ঞাপন জারি করে সরকার। এ নিয়ে যেমন রয়েছে মানুষের ক্ষোভ, তেমনি সংশ্লিষ্টরা করেন আন্দোলন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে বর্ধিত ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস দেয় এনবিআর। এরই প্রেক্ষিতে রেস্তোরাঁর খাবারের বিলে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে এনবিআর। এতে আগের মতোই 5% ভ্যাট বহাল থাকছে। আজকালের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা জানালেন এনবিআরের মূসক আইন সচিব ব্যারিস্টার বদিউজ্জামান। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন সংক্রান্ত অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সেই মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। সার্বিক বিবেচনায় রেস্তোরাঁ সহ আরও কয়েকটি খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে এনবিআর। তার মধ্যে শুরুতেই রয়েছে রেস্তোরাঁ ব্যবসা। এনবিআরের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রেস্তোরাঁ মালিক শ্রমিকরা। তারা বলছেন, মন্দা পরিস্থিতির মধ্যে এমন সিদ্ধান্ত তাদের ব্যবসায় গতি বাড়াবে। ভ্যাট কমে গেলে আমাদের জন্য সুবিধা, কাস্টমারের জন্য সুবিধা। ভ্যাট কমার কারণে আমাদের কাস্টমারও বাড়বে। আমাদের সরকারকে সাধুবাদ জানাই যে এটাকে প্রত্যাহার করার জন্য। যখন প্রত্যাহার করেছে, এটা আমাদের জন্য খুবই বেনিফিটেড। শুধু রেস্তোরাঁই নয়, ওষুধ আর মোবাইল খাত থেকেও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন ভোক্তারা। 15% যে ভ্যাটটা, এটা তো অবশ্যই গ্রাহকের উপরেই পড়ে। এটা তুলে নিলে অবশ্যই গ্রাহকদের জন্য ভালো হয়, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সুবিধা আছে। সাধারণ জনগণের তো অবশ্যই কষ্ট হবে। ওষুধের দাম আগেও বাড়ছে, এখনও বাড়তেছে। ভ্যাট দিলে ওষুধের দাম আরও বাড়বে। প্রতিনিয়ত ঔষধের দাম বাড়তেছে, আমরাও জানি না, এমআরও জানে না, কেউই জানে না। আমরা যখন বিক্রি করতে যাই তাই দেখি যে বক্সে। প্রসঙ্গত, গত 9 জানুয়ারি এনবিআর সমজাতীয় 43 পণ্য সহ শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আমজনতার প্রতিক্রিয়া জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, হোটেল রেস্তোরাঁ খাবারের উপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের প্রতিক্রিয়ায় কি বলছেন সাধারণ মানুষ? এই মুহূর্তে আমি রয়েছি মতিঝিলে। আমি এখানে আশপাশে বেশ কয়েকটি রেস্টুরেন্টে ঘুরেছি এবং সেখানে যারা এসেছেন এবং সেখান থেকে যারা খাবার সংগ্রহ করছেন বা খাবার খাচ্ছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছি। পাশাপাশি রেস্টুরেন্ট মালিকদের সঙ্গেও কথা বলেছি বেশ কয়েকজনের সঙ্গে। তারাও বলেছেন যে এই যে বর্ধিত যেই শুল্ক সরকার কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকার যে বর্ধিত শুল্ক আরোপ করেছিল এবং সেটাকে যে এখন প্রত্যাহারের সিদ্ধান্ত এসেছে তাতে তারা সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য খাতে যে এই ভ্যাটগুলো বর্ধিত ভ্যাটগুলো এসেছে সেগুলো নিয়েও জনসাধারণের প্রতিক্রিয়া জানতে এই মুহূর্তে আমরা একজনের সঙ্গে কথা বলবো যিনি বেসরকারি চাকরি করেন। আচ্ছা, এই যে সরকার নির্দিষ্ট কিছু পণ্যে ভ্যাট আরোপ করলো এবং একই সঙ্গে আজকে রেস্টুরেন্টের ভ্যাট প্রত্যাহারের একটা খবর শোনা যাচ্ছে এবং তাতে সন্তোষ জানিয়েছেন তারা। সাধারণভাবে আপনার জীবন চালাতে গিয়ে এই ভ্যাটের প্রভাবটা কীরকম পড়তে শুরু করেছে? আচ্ছা, ভ্যাটের বিষয়টা হচ্ছে বর্তমানে যে অবস্থা, সেই অবস্থায় ভ্যাট বৃদ্ধিটা আসলে নিম্ন আয় মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য খুবই কষ্টকর।
আসলে এটা এখন যে মানুষের তার যে দৈনন্দিন যে ইনকাম বা যার আয়ের উপার্জন, এটা দিয়ে আসলে এই বাস্তবতায় তাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে ঔষধ প্রশাসন বা ঔষধের ক্ষেত্রে দাম বৃদ্ধির কারণে যারা অসুস্থ আছেন, গরিব মানুষ, তাদের চিকিৎসা নিতে খুবই কষ্ট হচ্ছে, ঔষধ কিনে খেতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, পোশাকে ভ্যাট বাড়াতে দেখা যাচ্ছে যে শীত, এই যে শীতটা আসলো বা শীত হচ্ছে, এখানে গরম কাপড় নিতে মানুষের অনেক কষ্ট হচ্ছে। এটা আসলে আমাদের জন্য একটা বড় সমস্যা। হ্যাঁ, ভ্যাট বাড়াতে আমরা আসলে নিম্ন মধ্যবিত্ত যারা আছি বা মধ্যবিত্ত যারা আছি তাদের খুবই কষ্ট হচ্ছে। আচ্ছা, যেমনটা শুনছিলেন যে এখানে যে ভ্যাট বৃদ্ধির কারণে যারা কম আয়ের মানুষ আছেন বা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছেন, মূলত তাদের উপরেই গিয়ে ভোক্তার উপরেই প্রভাবটা পড়ছে, এমনটাই জানাচ্ছেন সর্বসাধারণ। তো সব মিলিয়ে সর্বসাধারণের যেই চাওয়া পাওয়া তারা হচ্ছে যে এই ভ্যাটটা সহনশীল পর্যায়ে রেখে যাতে যারা কম আয়ের মানুষ আছেন তাদের জীবনযাত্রার মানকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায়, এমনটাই অন্তর্বর্তীকালীন সরকার ভাববে, এমন প্রত্যাশা সর্বসাধারণের। আমরা এখানে যাদের সঙ্গে কথা বলেছি তারা বিশেষ করে ঔষধের ভ্যাট প্রত্যাহারের ব্যাপারে সবাই মতামত দিয়েছেন। ঔষধের ভ্যাটটা যাতে কমিয়ে আনা যায়, চিকিৎসা সেবা যাতে সহজ করা যায়, একই সঙ্গে যেগুলো আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, যেগুলো মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা যাতে আরও সহজে মানুষ ভোগ করতে পারে, সেই দিকে সরকারের খেয়াল রাখা উচিত বলে মনে করছে সর্বসাধারণ। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে প্রকাশ্যে আসতে শুরু করে তার পরিবারের সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার আর বিদেশি সম্পদের পাহাড় গড়ার খবর। বাজায়নি শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীও। আওয়ামী লীগের ঘনিষ্ঠ জনের থেকে বিনামূল্যে 2টি ফ্ল্যাট উপহার নেওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম তিনি। সমালোচনার মুখে শেষ পর্যন্ত মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ। এরপর থেকেই আবারও আলোচনায় সাবেক মন্ত্রী এমপিদের ফ্ল্যাট সাম্রাজ্য। আরও জানাচ্ছেন মিসবা রহমান। কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে? কে পালাবে? পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না? আমরা কি চোর? যে দেশে উপহার দেয়া 2টি ফ্ল্যাটে নিরপেক্ষ তদন্ত সুযোগ করে দিতে মন্ত্রী পদ ছেড়ে দিলেন টিউলিপ সিদ্দিক, সেই যুক্তরাজ্যেই আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী 360টি বাড়ির মালিক। সম্পদের হিসেব শুনে কিছুটা হতভম্ব হলেও কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 2024 সালের 19 সেপ্টেম্বর দ্য মিনিস্টার্স মিলিয়ন্স নামের প্রকাশিত এক অনুসন্ধানে আল জাজিরা জানায় 2016 সাল থেকে 2021 সালের মধ্যে 265টি বাড়ি কেনেন সাইফুজ্জামান চৌধুরী। তিনি মূলত বাড়িগুলোর বেশিরভাগই বাকলি গ্রুপের মতো শীর্ষ ডেভেলপারদের কাছ থেকে কিনেছেন। 2022 সালে 89টি বাড়ি কিনলে তার মোট বাড়ির সংখ্যা দাঁড়ায় 360টি, যার বাজার মূল্য $32 কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় 3,824 কোটি টাকা। এখানেই থেমে থাকেননি আওয়ামী লীগের সাবেক এই ভূমিমন্ত্রী। লন্ডনের বাইরে দুবাইয়ে 2020 সালের মধ্যে অন্তত 54টি সম্পদের মালিক হন তিনি। যুক্তরাষ্ট্রেও তার সম্পদ আছে, সেখানে তিনি 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন, এর মধ্যে 5টি ম্যানহাটন সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং 4টি নদীর ওপারে নিউ জার্সিতে। যেখানে বাংলাদেশের কঠোর মুদ্রানীতি অনুযায়ী দেশটির নাগরিকরা বছরে $12,000 বেশি বিদেশে নিতে পারেন না, সেখানে সাবেক এই মন্ত্রী কিভাবে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়লেন? এই প্রশ্ন জানা থাকলেও উত্তরটা এখনো অজানা। মিসবা রহমান, মোহনা সংবাদ। রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকা আলো ঝলমল হলেও গত কয়েকদিন ধরে কুয়াশার চাদরে ঢাকা উত্তর জনপদ থেকে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধির সংক্রমণ। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কাটছেই না মৃদু শৈত্যপ্রবাহের রেশ। কনকনে বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় বিপাকে কর্মজীবী মানুষ। এদিকে শীতের দাপটে কুষ্টিয়াতে বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এই সময়টায় শিশু বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন।
পঞ্চগড়ে মাঘ মাসের শুরু থেকেই সর্বনিম্ন তাপমাত্রা, উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। গাড়ি ধরি একদিকে, ঠান্ডার কারণে শক্তি লাগে অনেক বেশি, একদিকে ধরি গাড়ি যায় আর একদিকে। প্রচন্ড কুয়াশা, বরফ পড়ছে, ঠান্ডায় থাকা যাচ্ছে না সাধারণ মানুষের পক্ষে। এদিকে কনকনে শীতে কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে দিন দিন বাড়ছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। হাসপাতালের বেডে জায়গা মিলছে না অনেকের, তাই তো বাধ্য হয়ে মেঝেতে রাখা হচ্ছে রোগীদের। এখানে বাচ্চাদের নিয়ে এসে বসার মতো কোনো কায়দা নাই, পাশের দৈনিক নোংরার বাথরুম টাথরুম দেওয়ার ভয়াবহ অবস্থা। বড় একটা ডাক্তার এসে দেখবে কিংবা যত্ন দেবে, সে যত্ন কেনার কোনো লোক নেই। তার একটা কথা বলি, তারা একের খাবা করে উঠছে। হাসপাতালের পরিবেশ নিয়ে আবার অভিযোগ করছেন বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজনরা। শীত নাই, ঠান্ডা বাতাসে বাচ্চাদের জন্য আমরা সরকারি হাসপাতালে আসছি। আজকে 5 দিন বাচ্চা নিয়ে হসপিটালে আইছি, বাচ্চার ট্রিটমেন্ট সেরকম হচ্ছে না, তারপরও চিকিৎসা ভালো দিচ্ছে না, একটু যদি আসছে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। এদিকে পরিবেশ ও চিকিৎসা সেবা দিতে সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন হাসপাতালের এই কর্মকর্তা। ঠান্ডা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে এটা আমরা লক্ষ্য করছি যে শিশু ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডে আমাদের প্রচুর রোগীর সংখ্যা বেড়েছে। আমরা হিমশিম খাচ্ছি, যেহেতু আমাদের 250 বেড, এখানে রোগী থাকে প্রায় 1000-এর উপরে। শুধু হাসপাতালের পরিবেশ নয়, সেবার মান বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঠান্ডাজনিত রোগ ও চিকিৎসার খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিল করিম শফিক। শফিক, হাসপাতালগুলোতে রোগীদের ভিড় কেমন দেখছেন, সেই সাথে তাদের চিকিৎসা সেবা কেমন পাচ্ছেন তারা একটু জানাবেন আমাদের। আপনি জানেন যে রংপুর বিভাগের সর্ববৃহৎ যে হাসপাতাল সেটি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে যদি বলি যে রংপুর অঞ্চলে তীব্র শীত আর ঘন কুয়াশায় এই অঞ্চলের মানুষ কিন্তু তারা খুব একটা ভালো নেই। বিশেষ করে এই অঞ্চলের যারা মানুষ আছে, শিশু এবং বয়স্করা, তারা শীতজনিত রোগে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, এই 8টি জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে তারা কিন্তু ভর্তি হচ্ছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি যে ইউনিট আছে, এই ইউনিটে তারা কিন্তু গত 7 দিনে যে তথ্যটি দিয়েছে সেটি হচ্ছে 8 জন অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে। বিশেষ করে দিনাজপুরের যে মমিনুল নামে একজন পুরুষ আছেন, তিনি অগ্নিদগ্ধ হয়ে এই আগুন মানে তাপাতে গিয়ে কিন্তু অগ্নিদগ্ধ হয়। শুধু তাই নয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন যে শীতজনিত যে ওয়ার্ড গুলো আছে সেখানে কিন্তু এই রোগীদের সংখ্যাই বাড়ছে। পাশে একজন নার্স আছে, আমরা তার কাছে জানবো যে কি আচ্ছা, অন্যান্য সময়ের চেয়ে এই শীতজনিত কারণে আমাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেশি রোগী আসছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি, এবং বছরের অন্যান্য তুলনার চেয়ে বার্নের রোগীর সংখ্যা আমাদের বেড়ে যাচ্ছে। আমাদের এই বেশি রোগীর কারণে আমাদের চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছে, আমাদের এই সকল রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে উত্তরের যে সর্ববৃহৎ এই হাসপাতাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে কিন্তু দিন দিন রোগীর সংখ্যা, শীতজনিত রোগের আক্রান্ত হয়ে তাদের কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আর রংপুরের যে জেলা প্রশাসক আছে তার সঙ্গে আমার কথা হয়েছে, এই অঞ্চলে অর্থাৎ 8টি উপজেলায় কোনো মানুষ যাতে শীতার্থ মানুষ যাতে শীতে কষ্ট না থাকে, যার কারণে কিন্তু ইতিমধ্যেই শীত বস্ত্র বিতরণ শুরু হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই 1,04,000 কম্বলের চাহিদা দিয়েছে, তার কিছু কম্বল এসে গেছে। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু এই শীতজনিত রোগে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জেরিন, এই ছিল রংপুর থেকে তীব্র শীত আর ঘন কুয়াশার সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রতিপত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া বিদায়ী ভাষণে এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া এক ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের অধীনে বিকাশমান বিপজ্জনক গোষ্ঠীতন্ত্রের বিরুদ্ধে প্রহরীর ভূমিকা নিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানান। মার্কিনীদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া সহ গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও সতর্ক করেন বাইডেন। আর এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া জলবায়ু পরিবর্তন রোধে বাইডেন প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, ক্ষমতাশালীরা তাদের অনিয়ন্ত্রিত প্রভাব খাটিয়ে তা নষ্ট করে দিতে চায় বলেও জানান বাইডেন। এর আগে 2020 সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে 46তম প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন। 2024 সালের নির্বাচনেও বাইডেন লড়তে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। আগামী 20 জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। পটুয়াখালীর কলাপাড়ায় তৈরি হচ্ছে গোল গাছের রস দিয়ে গুড়। ধান চাষের চেয়ে কয়েক গুণ বেশি লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে উপকূলের কৃষকদের। গোল গাছের গুড় সুস্বাদু এবং সুঘ্রাণের হওয়ায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। কৃষি বিভাগও পাশে দাঁড়িয়েছে কৃষকদের। গৌতম হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন মুসরাত জাহান। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিস্তীর্ণ লোনাজল ভূমিতে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে গোলবাগান। এসব গোল গাছ থেকে রস সংগ্রহ করে তৈরি করা হয় গোলের গুড়। বিকালে গোল গাছের ডালের ডগা কেটে হাঁড়ি পাতেন গাছিরা। ভোরে সংগ্রহ করা হয় রস, পরে সে রস জাল দিয়ে তৈরি করা হয় গোলের গুড়। গুড় উৎপাদন করে স্বাবলম্বী 3 শতাধিক চাষি। অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত গুড় উৎপাদন হয়। একটি বাগান থেকে 4 বার রস সংগ্রহ করা যায়। 300 গাছ কাটার পর 7 কলস রস হয়। এখন তো গাছ আস্তে আস্তে কমে গেছে, লবণ পানির জন্য গাছ মারা যায়। খরচ আছে, নারা বাল না কিনতে হয়, মানুষ কাটাইতে হয়। 40-50 হাজার টাকা ব্যবসা হয়। সূর্য ওঠার আগেই মাঠে গিয়ে কাজ করছে পুরুষের সঙ্গে নারীরাও। চাল দিয়া গুড় তৈরি করি, তারপর গুড়ি গুড়তে এবার বাটা করি। লাকড়ি দিয়ে তো জাল দিলে রসটা একটু ময়লা কম পড়ে, আর নাড়াকুটো দিয়ে যদি জাল দিই তাহলে ময়লা একটু বেশি পড়ে, একটু গন্ধ আসবে। ঔষধ নেই, ঔষধ খালি আড়ি দেবো, আড়িটা পরিষ্কার ভাবে ধুইলি রসটা ভালো হইলি গুড়টাও ভালো হয়। কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। বললেন, গোলের গুড়ের রয়েছে বেশ উপকারিতা। প্রায় 300 জন কৃষক প্রত্যক্ষভাবে গোলের চারা রোপণ এবং গোল গুড় উৎপাদনের সাথে সম্পৃক্ত। আমরা কৃষি বিভাগ সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। এই গোল গাছের রোগ, পোক এবং পানির ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। গোলের গুড় মানবদেহের জন্য উপকারী, তবে রস থেকে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। গোলের রস যেটা নিপা ভাইরাসের প্রকোপ খুব বেশি, বাদু অন্যান্য ভেক্টর বন্ধ। গোলের গুড় খাওয়া ভালো, কিন্তু গোলের রসটা থাকলে আমরা নিপা ভাইরাস থেকে অন্তত। কলাপাড়ায় 70 হেক্টর জমিতে এবছর প্রায় 4 কোটি টাকার গুড় উৎপাদন হবে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। দীর্ঘ 15 মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হল হামাস ও ইসরায়েল। বুধবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে একটি চুক্তিতে সই করেন। আগামী রোববার থেকেই এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এদিকে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিশর, তুরস্ক, ইউরোপ, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা। আর চুক্তি বাস্তবায়নের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অবশেষে হাসি ফুটেছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর মুখে। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রায় 1.5 বছর ভয়াবহ সংঘাতের পর বুধবার কাতারের রাজধানী দোহায় দুপক্ষের প্রতিনিধিরা যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী প্রথম স্তরে রাফাসহ গাজার অন্যান্য জনবহুল এলাকা থেকে সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় 1000 ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে নিজেদের কবজায় থাকা জিম্মিদের একাংশকে মুক্তি দেবে হামাস।
দ্বিতীয় পর্বে সব জিম্মিকে মুক্তি দিবে হামাস, বিনিময়ে আরও বেশি সংখ্যক ফিলিস্তিনিও মুক্তি পাবেন। তৃতীয় পর্যায়ে যুদ্ধবিধ্বস্ত গাজায় ভবন, রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। এর আগে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1210 জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় 241 জনকে, যাদের 94 জন এখনও হামাসের কাছে বন্দী রয়েছে। যুদ্ধবিরতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিশর, তুরস্ক, ইউরোপ, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা। আর সকল পক্ষকে প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গাজায় যুদ্ধবিরতিতে দুপক্ষ সম্মত হওয়ায় পুরো ফিলিস্তিনি উপত্যকা জুড়ে চলছে বাসিন্দাদের উল্লাস। নিচে গিয়ে দিনটি উপভোগ করছেন তারা। তবে এর মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সবশেষ গাজার শেখ রাদওয়ান অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও 30 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলা খবর, বিপিএল ক্রিকেট প্রসঙ্গ। বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ। কিছুক্ষণের মধ্যেই দিনের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামবে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। ইতিমধ্যে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। আসলে এই প্রথমবার পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই দল। এদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। আসলে এর আগে ঢাকার মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে চিটাগাংকে 37 রানে হারায় খুলনা। ফুটবল। হামজা চৌধুরীর সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশ সময় বুধবার রাতে যুক্তরাজ্যের লেস্টার শহরে সাক্ষাৎ করেন তিনি। এ সময় হামজা চৌধুরীর বাবা মায়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয় বাফুফের সভাপতির। সঙ্গে ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। বাংলাদেশ বংশোদ্ভূত এই ফুটবলারের সঙ্গে নৈশভোজে অংশ নেন তারা। এ সময় হামজা বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর প্রতি তার গভীর আগ্রহের কথা জানান। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার। অবশেষে হোটেল রেস্তোরাঁয় বাড়তি ভ্যাটের সিদ্ধান্ত থেকে পিছু হটল এনবিআর। আগের 5%ই বহাল, আজকালের মধ্যেই প্রজ্ঞাপন। ফ্ল্যাট উপহারের জেরেই গণমাধ্যমের শিরোনামে টিওলেই পরিণতি পদত্যাগ। বাংলাদেশে ফের আলোচনায় সদ্য সাবেক এমপি মন্ত্রীদের দুর্নীতি। রাজধানী সহ বেশিরভাগ এলাকা আলো ঝলমল হলেও কুয়াশায় ঢাকা উত্তর জনপদ। বিপর্যস্ত জনজীবন, বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এবং যুক্তরাষ্ট্রে ক্ষমতা প্রতিপত্তির গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিদায়ী ভাষণে বাইডেন। অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।